স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্র। সাথে আছি সুরভি আলম তরণী। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশে নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। দেশে ক্যান্সার আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সার্কভুক্ত দেশগুলোর ক্যান্সারের রোগী বৃদ্ধিতে বাংলাদেশ শীর্ষে। আজ 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। এবারের প্রতিপাদ্য ইউনাইটেড বাই ইউনিক, অর্থাৎ স্বকীয়তায় ঐক্যবদ্ধ। এই রোগে বিশেষ করে স্বাস্থ্যসেবার সচেতনতার অভাব ও দেরিতে রোগ নির্ণয় উচ্চ মৃত্যুহারের কারণ। অনেকেই জানেন না কিভাবে জীবনযাপন করলে মুক্তি পাওয়া যায় এই ক্যান্সার থেকে। ক্যান্সারের ঝুঁকিগুলো সম্পর্কে জানা ও এ বিষয়ে সচেতনতাই হচ্ছে সেরা প্রতিরক্ষা। আজ আমরা আমাদের মানচিত্রের আলোচনার বিষয় ঠিক করেছি, বাড়ছে ক্যান্সার রোগী, বাড়ছে না চিকিৎসার সুযোগ। এবং আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন সিলেট থেকে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তৈমুর হোসেন তালুকদার এবং রংপুর থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার জাহান আফরোজা লাকি। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের মানচিত্রের আয়োজনে। আমি প্রথমেই ডাক্তার তৈমুর হোসেন, আপনাকে দিয়ে আমাদের আলোচনা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম, যে হারে রোগী বাড়ছে সে অনুযায়ী চিকিৎসার সুবিধা কি বাড়ছে? বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনি? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে। আসলে বাংলাদেশে ক্যান্সারের হার আশঙ্কাজনক হারে বাড়ছে এবং সেই সাথে এর চিকিৎসা, এর রোগ নির্ণয় ফ্যাসিলিটিস বা যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলো বাড়ছে না। খুবই অপ্রতুল আমাদের এই সাপোর্ট, ক্যান্সার রোগ নির্ণয় এবং তার চিকিৎসা প্রদান খুবই অপ্রতুল। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সেটা আরও ধরাছোঁয়ার বাইরে, কারণ ক্যান্সার রোগ নির্ণয় এবং চিকিৎসা দুইটাই ব্যয়বহুল। কিন্তু আমাদের সরকারি যেই হাসপাতাল এবং ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলাতে রোগীরা পূর্ণাঙ্গ চিকিৎসা পাচ্ছে না, পূর্ণাঙ্গ সুবিধা পাচ্ছে না, যার ফলে ওনারা বাধ্য হয়ে দামি চিকিৎসার জন্য প্রাইভেট হাসপাতালে যাচ্ছেন এবং বিদেশে চলে যাচ্ছেন। দেশের বাইরে প্রচুর ক্যান্সার রোগী চলে যাচ্ছেন এই অপ্রতুলতার কারণে, চিকিৎসা ফ্যাসিলিটিস অপ্রতুলতার কারণে। ধন্যবাদ আপনাকে ডাক্তার তৈমুর হোসেন। এই পর্যায়ে আমি একটু ডাক্তার জাহান আফরোজা লাকি আপনার কাছে জানতে চাই একই প্রশ্ন। যে হারে আমাদের দেশে রোগী বাড়ছে ক্যান্সারে, সে হারে কি চিকিৎসা সুবিধা বাড়ছে? বিশেষ করে আপনার কাছে জানতে চাই, আপনি তো একটি বিভাগের প্রধান এবং সে অনুযায়ী আপনি কি দেখতে পাচ্ছেন যে রোগীদের মধ্যে সচেতনতার কি ঘাটতি রয়েছে কিনা বা তারা কতটুকু সচেতন? ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আসসালামু আলাইকুম, আমি ডক্টর জাহান আফরোজা লাকি, বিভাগীয় প্রধান ক্যান্সার বিভাগ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। আপনার প্রথম প্রশ্নের উত্তর যে আমাদের হসপিটালে রংপুর মেডিকেল কলেজের প্রেক্ষাপট যদি আমি চিন্তা করি, এখানে রংপুর বিভাগের প্রায় 2 কোটি মানুষের বাস এবং এখানে যে দিন দিন রোগীর সংখ্যা বেড়েই যাচ্ছে। আমাদের এখানে সবচেয়ে বেশি যে রোগীটা আসে মেয়েদের ক্ষেত্রে সেটা হচ্ছে স্তন ক্যান্সারের রোগী এবং পুরুষের ক্ষেত্রে হচ্ছে ফুসফুস ক্যান্সারের রোগী। তো এখানে আমাদের এই স্তন ক্যান্সার, ফুসফুস ক্যান্সার সহ অন্যান্য যে ক্যান্সারগুলো আক্রান্ত রোগী এখানে আমরা পাই, তাদের চিকিৎসার জন্য সবচেয়ে বড় যে দরকার রেডিওথেরাপি মেশিন। আমাদের সেই রেডিওথেরাপি মেশিন প্রায় 10 বছর থেকে অচল। একটা মাত্র মেশিন ছিল কোবাল্ট-60 আইসোটোপ, ওটা 10 বছর থেকে এখানে আমরা চিকিৎসা দিতে পারি না। এমনিতেই আমরা এখানে খুব মঙ্গাপীড়িত একটা এলাকা, এখানে লোকজন তেমন একটা সচেতন না। নিজের স্বাস্থ্য সচেতনতায় আসলে ক্যান্সারের ক্ষেত্রে খুব জরুরি। যেহেতু সচেতন না, একটা মঙ্গাপীড়িত এলাকা, তারা নিজেরাই নিজের অবস্থানটা সম্বন্ধে নিজে বুঝে না কিছু। সেক্ষেত্রে আবার আমাদের যে হসপিটালে ডাক্তারের সংখ্যা কম, বেড সংখ্যা তো একেবারেই কম, আর হসপিটালে মেশিন নাই, যে ক্ষেত্রে আমাদের এই রোগীগুলো ছুটাছুটি করে ঢাকা, রাজশাহী, বগুড়া বিভিন্ন জায়গায় যায়। এই এতগুলা রোগী একসাথে মুভ করে, সেখানে আমাদের আসলে খুবই একটা হ্যারাসমেন্টের মধ্যে রোগীগুলো পড়ে যায়। এবং যেহেতু বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে সরকারি মেডিকেল কলেজে এখন মেশিন বন্ধ হয়ে আছে, সুতরাং আমাদের ক্যান্সারের রোগীগুলোর ভোগান্তির শেষ নাই। আমরা এত মানসিক কষ্টে আছি যে একটা রোগীকে মৃত্যুর দ্বার প্রান্তে যে রোগীটা, তাকে চিকিৎসা দেওয়ার জন্য যে মিনিমাম একটা চিকিৎসা ব্যবস্থা সেটা আমরা দিতে পারি না। সুতরাং আমরা এখানে যারা ডাক্তার হিসেবে আসি, এখানে অত্যন্ত মানসিক কষ্টে আছি
এক্ষেত্রে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অতি শীঘ্রই যেন আমাদের রংপুর মেডিকেল কলেজে একটা রেডিওথেরাপি মেশিনের ব্যবস্থা করা হয় আমাদের এই মঙ্গাপীড়িত এলাকায় জনগণের পাশে দাঁড়ানোর জন্য। এছাড়া আমাদের কেমোথেরাপি আছে, কেমোথেরাপির ড্রাগগুলো আমরা এখানে কিছুদিন পর্যন্ত পাওয়া যায়, তারপরে আবার সেটা থাকে না। সেই কেমোথেরাপির ড্রাগগুলো যদি আমাদের এখানে অ্যাভেলেবেল করা যায়, যে সারা বছর ধরে ক্যান্সারের কেমোথেরাপির ড্রাগগুলো এখানে অ্যাভেলেবেল, তাহলে আমরা এই নিম্ন গোষ্ঠীর লোকজনের জন্য সহজলভ্য করে দিতে পারি এবং তারা হাতের কাছে সমস্ত ড্রাগগুলো পেয়ে তারা হয়তো চিকিৎসা দিতে পারে। এবং এখানে বলে রাখি যে আসলে 3 ভাগের 1 ভাগ ক্যান্সার একেবারেই ভালো হয়, 3 ভাগের 1 ভাগ প্রিভেন্ট করা যায়, আর 3 ভাগের 1 ভাগ কন্ট্রোল করা যায়। আর কিছু হচ্ছে শেষ পর্যায়ে আসে যাদেরকে আমরা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দিয়ে চিকিৎসা করি। তো যেটা প্রিভেন্টেবল, যেমন জরায়ুর ক্যান্সার, এই প্রিভেন্টেবল ক্যান্সারের ক্ষেত্রে হচ্ছে গভর্নমেন্ট যেমন একটা প্রকল্প নিয়ে এসছে যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম, স্কুলে স্কুলে ফ্রি ভ্যাকসিনেশন দিচ্ছে, এটা খুব ভালো এবং তাকে গভর্নমেন্টকে আমাদের সবারই সহযোগিতা করা দরকার। আপনার কথা শুনে যা বোঝা গেল যে ক্যান্সার চিকিৎসার জন্য পর্যাপ্ত অবকাঠামো নেই এখনো রংপুর বিভাগগুলোতে। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমি আবারও একটু ডাক্তার তৈমুর হোসেন আপনার কাছে জানতে চাই, যেটা বলছিলেন আমাদের অতিথি যে ক্যান্সার চিকিৎসার অবকাঠামো কিন্তু পর্যাপ্ত নয়, যেখানে শহরের লোকজন পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না, চলে যাচ্ছেন দেশের বাইরে, সেখানে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আপাতত হাসপাতালগুলোতে কি কি সুবিধা আছে? আসলে সরকারি হাসপাতালগুলোতে জেলা লেভেলে যে হাসপাতালগুলো আছে, জেলা সদর হাসপাতাল, সেখানে কোনো ফ্যাসিলিটিস নেই। উপজেলা হেলথ কমপ্লেক্সে কোনো ফ্যাসিলিটিস নেই। আছে কিছু কিছু সরকারি মেডিকেল কলেজে আছে, সেগুলো পুরনো মেডিকেল কলেজে, সেখানে ক্যান্সার চিকিৎসার একটা বড় অংশ যেটার মাধ্যমে দেওয়া হয় রেডিওথেরাপি, সেই মেশিন কিন্তু সবকটা মেডিকেল কলেজেই নষ্ট, অকেজো হয়ে আছে বহু বছর যাবত। যেটা উনি বললেন রংপুর মেডিকেল কলেজে 10 বছর যাবত, তেমনি বিভিন্ন মেডিকেল কলেজে দেয়া হয়েছে, কিন্তু সেগুলা প্রায়শই নষ্ট। এবং বর্তমানে শুধুমাত্র এই ঢাকার বাইরের মেডিকেল কলেজ না, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের মেশিনও বেশিরভাগই নষ্ট। তাহলে মানুষ যাবে কোথায়? একটা উপজেলা লেভেলের সাপোর্ট নাই, একটা জেলা লেভেলের সাপোর্ট নাই, একটা ন্যাশনাল ইনস্টিটিউট লেভেলের সাপোর্ট নাই। আসলে সরকারকে এখানে অত্যন্ত কার্যকরী পদক্ষেপ নিতে হবে, অতি দ্রুত এই সমস্যাগুলো অ্যাড্রেস করতে হবে। এটা ঠিক যে শুধুমাত্র রেডিওথেরাপি ক্যান্সারের চিকিৎসা না, ক্যান্সারের চিকিৎসা আছে সার্জারি, কিমোথেরাপি, আধুনিক চিকিৎসা যেগুলো আছে, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, এগুলো অ্যাভেলেবেল করতে হবে। জনগণের দোরগোড়ায় ওষুধ পৌঁছায় দিতে হবে। একটা কেমোথেরাপির ওষুধ অত্যন্ত ব্যয়বহুল। সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে বা সদর হাসপাতালে বা উপজেলা হাসপাতালে এগুলা কিন্তু অ্যাভেলেবল না। তাহলে রোগীরা চিকিৎসা করতে যাবে কোথায়? এটা একটা বড় বার্নিং কোশ্চেন হয়েছে এই জাতির জন্য। অর্থাৎ অবকাঠামো সহ ওষুধেরও সংকট রয়েছে সব জায়গায়, বুঝতে পেরেছি। আপনারা দুজনেই থাকবেন আমাদের সাথে, আমরা এ বিষয়ে আরও আলোচনা করব, তবে একটি বিরতির পরে। দর্শক, মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্রে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আবারও মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্রে। আজ আলোচনা করছি বাড়ছে ক্যান্সার রোগী, বাড়ছে না চিকিৎসার সুযোগ, এই শিরোনামে, এবং আমাদের সাথে দুইজন অতিথি যুক্ত আছেন। আমরা আবারও আলোচনায় ফিরে যাচ্ছি এবং এ পর্যায়ে ডাক্তার জাহান আফরোজা লাকি, আপনার কাছে জানতে চাই যে ক্যান্সার চিকিৎসাকে হাতের নাগালে রাখতে এবং সহজলভ্য করতে কি কি পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন আপনি? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ক্যান্সার চিকিৎসাকে সহজলভ্য করতে প্রথমে আসলে চিকিৎসার পাশাপাশি কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রামের খুব জরুরি, কারণ ক্যান্সার সম্বন্ধে আসলে জনগণকে সচেতন করতে হবে, এটা খুব জরুরি। প্রথম ধাপটা হচ্ছে সচেতনতা, যে আমরা যদি সচেতন হই তাহলে যেসব ক্যান্সার প্রিভেন্ট করা যায় সেসব ক্যান্সারকে সম্পূর্ণভাবে প্রথমেই প্রিভেনশন দরকার, এবং সেখানে চিকিৎসার কোনো প্রশ্নই আসে না। প্রিভেনশন আমরা যেমন জরায়ুর ক্যান্সারের ক্ষেত্রে HPV ভাইরাস নামক একটা ভাইরাস দিয়ে হয়, এটাকে যদি আমরা যে এখন টিকা পদ্ধতি আসছে, স্কুলে স্কুলে গভর্নমেন্ট ফ্রি দিচ্ছে, এই পদ্ধতির মাধ্যমে যদি আমরা টিকা নিয়ে থাকি, HPV ভ্যাকসিনেশন এটা যদি করে থাকি, তাহলে আমরা এই প্রোগ্রামটা সাকসেসফুলি ডান করতে পারলে সার্ভিক্যাল ক্যান্সার আমরা সম্পূর্ণ নির্মূল করতে পারবো। এবং এটা প্রিভেন্টেবল একটা ডিজিজ, সুতরাং এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। স্কুলের বাচ্চাদেরকে 9 বছর থেকে শুরু হয় এবং 45 বছর পর্যন্ত মহিলাদেরকে এই টিকা দেওয়া হয়, 3টা ডোজে দেওয়া হয়ে থাকে। তাহলে এটা গেল একটা প্রিভেনশনের ক্ষেত্রে। আমরা জানি যে জরায়ু ক্যান্সার যদি আরও দেরিতে ধরা পড়ে তাহলে স্টেজ ওয়াইজ আমরা চিকিৎসা করি। তারপরে হচ্ছে প্রিভেনশনের আরও যেমন স্তন ক্যান্সার, এখানে যদি আমরা প্রিভেনশনের ক্ষেত্রে চিন্তা করি তাহলে হচ্ছে প্রতি মাসে প্রত্যেক মহিলাকেই তার নিজের স্তনটা একবার করে পরীক্ষা করতে হবে।
পরীক্ষার মাধ্যমে যদি সেখানে কোনো গুটি, কোনো চাকা, কোনো স্তনের পরিবর্তন, স্তনের কোনো রস নিঃসরণ অথবা বগলের নিচে কোনো চাকা, এরকম যদি অস্বাভাবিকভাবে দুইটা নিপিলের অসামঞ্জস্য এরকম কিছু দৃষ্টিগোচর হয়, তখন সাথে সাথে ডাক্তারকে রিপোর্ট করতে হবে। এবং ডাক্তারের মাধ্যমে যখন একটা পরীক্ষার মাধ্যমে যখন এটা পরীক্ষা করে দিবে, এটাকে ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ ব্রেস্ট বলি আমরা। তো এগুলো হচ্ছে আরেকটা হচ্ছে পরীক্ষার মাধ্যমে যখন আমরা আসবো, ম্যামোগ্রাফির মাধ্যমে আমরা স্ক্রিনিং করি। তো এসব প্রাথমিক অবস্থায় যদি ডিটেকশন করতে পারি, তাহলে 100% ক্যান্সার নির্মূল করা সম্ভব। তাহলে আমরা এসব পদ্ধতি, তারপরে সিগারেটের ক্ষেত্রে যে ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে সিগারেট মারাত্মক ভূমিকা পালন করে, 90 থেকে 95% ক্ষেত্রে সিগারেটই দায়ী। সুতরাং আমরা যদি সিগারেট জাতীয় দ্রব্য, গোল, সিগারেট, জর্দা, পান, বিড়ি, এসব জিনিস সম্পূর্ণরূপে বর্জন করি, তাহলে আমাদের ফুসফুসের ক্যান্সার থেকে সম্পূর্ণ নিরাপদ থাকতে পারবো। তাহলে আমরা প্রিভেনশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি জোর দেব। এই যে এইসব প্রিভেনশন প্রোগ্রামের আওতায় আসলে প্রান্তিক জনগোষ্ঠী সাড়া কিভাবে দিচ্ছে আপনাদেরকে? তারা বুঝাইতে হয় আসলে অনেকক্ষণ ধরে, এবং তাদেরকে বুঝাইতে হয়। মাঠ পর্যায়ে গিয়ে যদি আরও বেশি আপনাদের যদি সহযোগিতা থাকে, একদম প্রত্যেকটা প্রান্তিক জনগণের কাছে আপনারা যদি মিডিয়ার মাধ্যমে পৌঁছায় দিয়ে থাকেন আমাদের এই মেসেজগুলো, তাহলে তারা হয়তো সচেতন হয়ে যায় আরও বেশি। তারা এই জিনিসটাকে নিবে। তারা তো বুঝতে পারে না যে ক্যান্সার আসলে ক্যান্সার হলেই তারা এখনও বন্ধাত্ম আমলে সেই চিকিৎসা মনে করে যে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার। কিন্তু ক্যান্সারের যে এখন অনেক ক্যান্সার আছে এবং সেখানে প্রিভেনশন আছে, ট্রিটমেন্ট আছে, আরও অনেক পদ্ধতির মাধ্যমে এটাকে গুছিয়ে নেওয়া যায়, এই জিনিসটা তো তারা বোঝেই না। এই বোঝানোর দায়িত্ব আমাদের, যেমন ডাক্তারদের, এই জন্য সমাজের প্রতিটা মানুষের। এই জন্য এবারের যে প্রতিপাদ্য আমাদের ক্যান্সারের থিম যেটা এসছে, ইউনাইটেড বাই ইউনিট, এটার কথার অর্থ হচ্ছে আমরা আসুন সবাই মিলে ক্যান্সারের রোগীদের পাশে দাঁড়াই, যার যা আছে সেটা নিয়েই, এবং তাদেরকে ক্যান্সারের যে বিশাল জার্নি, প্রথমে শুনলেই সে মরে যায়, এই মৃত্যুর থেকে শুরু করে একদম আলটিমেট ডেথ পর্যন্ত তার যে বিশাল জার্নি, এই সময়টা তার শারীরিক, মানসিক, তার যে অর্থনৈতিক, তার পারিবারিক, তার সমস্ত একটা ভঙ্গুর অবস্থায় দাঁড়ায়। সেখানে আসুন আমরা সমাজে ভয় দূর করতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার জাহান আফরোজা লাকি আপনাকে। এ পর্যায়ে ডাক্তার তৈমুর হোসেন, আপনার কাছে জানতে চাই যে আমরা ক্যান্সারের ওষুধের অপ্রাপ্তিতা নিয়ে কথা বলছিলাম, আসলে ওষুধ নিয়ে জেলা উপজেলা পর্যায়ে সরবরাহ কিভাবে নিশ্চিত করা যায়? এটা তো আসলে একটু নীতি নির্ধারণের প্রশ্ন। ক্যান্সারের ওষুধ বিশ্বব্যাপী ব্যয়। আমাদের দেশে কিছু কিছু কোম্পানি লোকালি প্রডিউস করছে কিছু কিছু ওষুধ, আলহামদুলিল্লাহ। সেই কারণে আমরা বেশ কিছু ওষুধ অনেক কম দামে পাই। সে অনেক কম দামে পাওয়ার পরও সেটা প্রান্তিক জনগোষ্ঠীর ধরাছোঁয়ার বাইরে, সিম্পলি তাদের ধরাছোঁয়ার বাইরে। এখন সরকার নির্ধারণ করবে যে এই ওষুধগুলো তারা বিনামূল্যে অথবা ভর্তুকি দিয়ে কিভাবে, কোন পর্যায়ে ভর্তুকি দিবে, কোন পর্যায়ে বিনামূল্যে দিবে, এটা তারা নির্ধারণ করবে। তারা এমন করতে পারে যে ওষুধের আমদানি মূল্য কমানোর জন্য যা যা করা দরকার সেটা করতে পারে। তারা ওষুধ শিল্পকে প্রণোদনা দিতে পারে লো কস্টে ওষুধ প্রডিউস করার জন্য, অথবা তারা এই যে আমাদের হেলথ কেয়ার সিস্টেমে প্রচুর খরচ হয়, এটা অনস্বীকার্য, প্রচুর খরচ হয়। এত বড় একটা জনগোষ্ঠীকে সুস্থ রাখতে খরচ অবশ্যম্ভাবী, সেই খরচটা করতে হবে, না হলে মানুষ তো সুস্থ থাকবে না। তো রোগীকে আমরা যদি নীতি নির্ধারণী একটা সিদ্ধান্ত নেই যে রোগীদেরকে আমরা বিনা পয়সায় ক্যান্সার চিকিৎসা দিব, বিনা পয়সায় ক্যান্সারের ওষুধ পৌঁছায় দিব রোগীর দোরগোড়ায়, তাহলে সেটা সম্ভব। সিদ্ধান্তটা নিতে হবে সরকারের ওপর মহল থেকে, সরকারি এবং বেসরকারি পর্যায়ে সব জায়গা থেকে এগিয়ে আসতে হবে, সেই সাথে জনসাধারণকেও সচেতন হতে হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার তৈমুর হোসেন এবং ডাক্তার জাহান আফরোজা লাকি, আপনাদের দুজনকে আজকে আমাদের মানচিত্রে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মিনিস্টার গুগল টিভি সৌজন্যে মানচিত্রের আয়োজনে। ডিবিসির সঙ্গে থাকুন।